মূলের নজরে কোন কোন গুরুত্বপূর্ণ কেন্দ্র তা নিয়ে কথা বলবো। সরাসরি কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, মোটামুটি ভাবে ডায়মন্ড হারবারে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি, যাদবপুরে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি। আপাতত এটা একেবারেই ট্রেন্ড নয়, আপাতত দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ কোন কোন কেন্দ্রের নজর রয়েছে তৃণমূলের। তৃণমূল যে জায়গাটায় নজর দিচ্ছে একেবারে উত্তর থেকে শুরু করছি, তার মধ্যে হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, এই দুটোতে তৃণমূলের নজর রয়েছে। তৃণমূলের নজর থাকছে হচ্ছে রায়গঞ্জ আসনের দিকে, তৃণমূলের নজর থাকছে হচ্ছে মালদার দুটো আসনের ক্ষেত্রে, তৃণমূলের নজর থাকছে হচ্ছে মুর্শিদাবাদ, জঙ্গিপুর, বহরমপুর আসনের ক্ষেত্রে, তৃণমূলের নজর থাকছে হচ্ছে বোলপুর এবং হচ্ছে বীরভূম আসনের ক্ষেত্রে, শ্রীরামপুর হুগলির ক্ষেত্রে, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুরের মতো যে আসনগুলো রয়েছে, মেদিনীপুর, বাঁকুড়া, ঘাটাল, ঝাড়গ্রাম, এই আসনগুলোর প্রতি তৃণমূল কংগ্রেসের সব থেকে বেশি করে নজর রয়েছে। যে আসনগুলোর ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস মনে করছে যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গা তাদের মধ্যে রয়েছে, তার মধ্যে হচ্ছে রানাঘাট আসন রয়েছে, বনগাঁ আসন রয়েছে। তারা মনে করছেন যে কোচবিহারের মতো যে আসন, বালুরঘাটের মতো যে আসনগুলি রয়েছে, সেই জায়গাতেও তাদের লড়াই যথেষ্ট হাড্ডাহাড্ডি। একই সঙ্গে হচ্ছে পাহাড়ে অর্থাৎ দার্জিলিং যে আসন, সেই আসন নিয়েও তৃণমূল কংগ্রেস মনে করছে জোরদার লড়াই হতে পারে। বিশেষ করে হচ্ছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এই যে তিনটে বিধানসভা রয়েছে দার্জিলিং লোকসভার মধ্যে, সেই তিনটে বিধানসভার ক্ষেত্রে তাদের ফল ভালো হবে। সেই ফলের প্রেক্ষিতে সমতলের যে ভোটের অংশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপির সঙ্গে তারা সমানতালে পাল্লা দিতে পারবেন, এমনটা তারা মনে করছে। তুমি অয়নদা যেটা বলছিলে, একেবারেই থাকে একেবারে আর্লি ট্রেন্ড বা আপাতত যারা তৃণমূল কংগ্রেসের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, তারা যদিও এই আর্লি ট্রেন্ডে নজর দিতে তারা রাজি নন। যে জায়গাগুলোতে সাংগঠনিক দিক থেকে এবং 19 এবং 21 উভয় দিক থেকেই তারা এগিয়েছিল, সেই জায়গাগুলোকেই তাদের শক্ত ঘাঁটি বা সেইগুলোকেই পাখির চোখ করে তারা অপেক্ষা করে বসে রয়েছেন। ফলে যে কেন্দ্রগুলো বামেদের ভোট বাড়লে, বামেদের ভোট যদি কিছু শতাংশ বাড়ে, তাহলে কি তৃণমূলের আশঙ্কা নাকি আশা, কোন দিকে পাল্লা ভারী? তৃণমূল মনে করছে যে বামেদের ভোট 2019 সালে বিজেপির দিকে গিয়েছিল, তার ফলে বিজেপি অনেকটা সুবিধা পেয়েছিল। এবারে বেশ কতগুলো কেন্দ্র তৃণমূল তাদের আভ্যন্তরীণ সমীক্ষার ক্ষেত্রে তারা বাছাই করে দেখেছে, যে জায়গাগুলোতে বামেরা যদি নিজেদের প্রাপ্ত ভোট যেটা ছিল সেটা যদি তারা পেয়ে থাকে বা পায়, যেটা কিছুক্ষণের মধ্যে বুঝতে পারা যাবে, তাহলে তারা মনে করছে তাদের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পক্ষে সুবিধা হবে। ফলে 19 এবং 24-এর ফারাক করতে গিয়ে অবশ্যই বামেদের ভোট একটা ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের কাছে। ধন্যবাদ। অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে এখনো পর্যন্ত যারা এগিয়ে পিছিয়ে দেখছেন, অসিত কুমার মাল তিনি এগিয়ে, বোলপুরে পিছিয়ে পিয়া সাহা বিজেপি প্রার্থী, এখনো পর্যন্ত 17, কিন্তু জাস্ট পোস্টাল ব্যালটের গণনা, ইভিএম এর গণনা এখনো শুরুই হয়নি বলা যায়। বিশ্বজিৎ, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে উত্তরবঙ্গ শুধু নয়, এখানে যদি জয়লাভ করে তাহলে কি ফ্যাক্টর? না, উত্তরবঙ্গ না, সারা রাজ্যে, আমাদের যে রাজ্যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে কতগুলো ইস্যু ইম্পর্টেন্ট। তুমি বারবার বলছিলে যে কেন্দ্রের ভোট বা লোকসভার ভোট, লোকসভার ভোটে দেশের নীতি নির্ধারণের একটা প্রশ্ন, যে প্রশ্নে তুমি আলোচনা করলে এক দেশ এক ভোট, আগেই কথা হয়েছিল অভিন্ন দেওয়ানি বিধি, এইগুলো তৈরি হবে। এবং ভারতীয় জনতা পার্টি যখন সরকার গঠন করে, তারা কিন্তু এর আগে অনেকগুলো প্রতিশ্রুতি রেখেছে। কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে না, যে প্রত্যেক দিন দৈনন্দিন যে দ্রব্যমূল্যের বৃদ্ধি হচ্ছে, তেলের দাম যে বাড়ছে, যদিও লাস্ট 6 মাস যদি দেখা যায়, এবং গতকাল বেশ কিছু জিনিসের দাম বেড়েছে, হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে নির্বাচনের আগে একটা পরে একটা, এই ইস্যুতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনযাত্রার জন্য যে বিষয়গুলো, এইটা কি প্রাধান্য পাচ্ছে মানুষের কাছে? দুর্নীতির কথা নিয়ে তুমি আলোচনা করছিলে, ভোটের রাজনীতিতে তুমি দুর্নীতির কথা এতক্ষণ আলোচনা করছিলে, যে এ রাজ্যে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় তাহলে কি দুর্নীতিটা ইস্যু হবে? আমি বলি ব্যক্তিগতভাবে, তোমাকে দুটো উদাহরণ দিই। একটা হচ্ছে মধ্যপ্রদেশে ব্যাপক কেলেঙ্কারির পর বিজেপির ভোট কি কমেছে? না। পশ্চিমবঙ্গে নারদা কেলেঙ্কারির পর তৃণমূল কংগ্রেসের ভোট কি কমেছে? পোস্তা উড়ালপুল ভেঙে পড়েছিল, তারপরেও কি তৃণমূল সেই আসনে হেরেছে? আমি তোমাকে এই কথাটা বলতে পারি যে আমাদের যে গণতন্ত্র ভারতবর্ষে দেখি, সেই গণতন্ত্রে দুর্নীতির কোনো মান্যতা নেই। তখনই মান্যতা থাকবে যখন দুর্নীতি সর্বস্তরে, একটা ইস্যুতে নয়। আমরা যে ঘটনাগুলো বলছি শিক্ষাক্ষেত্রে বলছি, কিন্তু যদি সর্বস্তরে সরকারের পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে যদি দুর্নীতি প্রতিষ্ঠিত হয়, সেক্ষেত্রে প্রভাব ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভোটারদের উপরে। আমি যেটা সুমনদার সঙ্গে যেটা কথা হয়নি, এক দেশ এক ভোট,
গতকাল মুখ্য নির্বাচন কমিশনের সেকেন্ডের একটা অ্যাড করবো, হ্যাঁ, এক সেকেন্ডের। আমাদের কাছে এই মাত্র খবর এলো হ্যাঁ সন্দেশখালীর বসিরহাট কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ওকে, আমি সুমনদার কাছে যাব। এক দেশ এক ভোটের ইঙ্গিত মুখ্য নির্বাচন কমিশনারের গলাতেও, তার মানে আর এরকম প্রতি বছর আলোচনা হবে না, স্টুডিওয় বৈঠক হবে না, ভোট দিতে যাবেন না মানুষ, একদিনই একবারেই ভোট দেবেন বিধানসভা, লোকসভা, পুরসভা, পঞ্চায়েত। দেখুন, নরেন্দ্র মোদী বা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ যদি আবার ক্ষমতায় আসে, এক দেশ এক ভোট, ভোটই আর হবে না, সংবিধানটাকে পায়ের তলায় মারিয়ে দেওয়া হয়েছে অলরেডি। এক দেশ এক ভোট, এক ভাষা, এক ধর্ম, এটা তো ওদের ঘোষিত ন্যারেটিভ। এর বিরুদ্ধে তো সব ধর্মনিরপেক্ষ প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর লড়াই। আর ইলেকশন কমিশনের কথা বলছেন, ইলেকশন কমিশন তো এখন ভারতীয় জনতা পার্টির পকেটে রয়েছে। বুক পকেটে নিয়ে তারা, একটু আগে সৈকত বলছিল না, বুক পকেটে নিয়ে তারা নির্বাচন করছে। এই এক দেশ এক ভোট, 39টা রিপোল হলো, না কি এত শান্তিপূর্ণভাবে আহা। ভোট হলো। আমি আবার একটা কথা বলছি, এক দেশ এক ভোট, এক ভাষা, এক ধর্ম, এটা নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টি, যারা ভারতবর্ষের সংবিধান এবং তার সেকুলার ফ্যাব্রিককে মানে না, তারা এই ধরনের কথা বলে। আচ্ছা। এবং খুব দুঃখজনক বিষয় এটা যে এক শ্রেণীর খুব সাধারণ ভোলে ভালা ভারতবাসীকে তারা এতদিন অবধি কনভিন্স করতে সফল হয়েছে, তার বিরুদ্ধে সেই সব মানুষ যারা এদের ট্র্যাপে পড়েছিল, তাদের সেই জায়গা থেকে বের করে আনাই হচ্ছে আমাদের আন্দোলন, দেবজিৎ, এবং তার মানে সেই আন্দোলনে আমরা বিরোধীরা সফল আশঙ্কা হব। প্রকাশ করছে যে আবার যদি মোদী ক্ষমতায় আসেন তাহলে ধর্মনিরপেক্ষ বিষয়টা কোনোভাবেই থাকবে না। ধর্মনিরপেক্ষতার চরম পরাকাষ্ঠা দেখেছিলাম যখন শাহবানু মামলাতে সুপ্রিম কোর্টের রায়টাকে উল্টে দেওয়া হয়েছিল। ধর্মনিরপেক্ষতা তখন মানুষ দেখেছিল যখন কিনা রাম মন্দিরের তালা, অবশ্যই ধন্যবাদার্য আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী, তিনি খুলে দিয়েছিলেন। ধর্মনিরপেক্ষতা তখন দেখেছিলাম যখন মণ্ডল কমণ্ডলুর লড়াই হচ্ছিল। জাতের নামে বজ্জাতি নয় বলে স্লোগান দেওয়া লোকেরা যখন কিনা এসসি এসটি ওবিসিতে কে কতদিন থাকবে, থাকার পরে সাংবিধানিক প্রভিশনের পরেও এগিয়ে নিয়ে যাওয়া, কেউ বলেছে যে 20 বছরের পরে বন্ধ করার দরকার, যেটা বলেছিলেন আম্বেদকর, সবাই তো যে যার মতন বাড়িয়েছে। সুতরাং ধর্ম নিরপেক্ষতা চাই, জাত নিরপেক্ষতা চাই, এইসবের থেকেও। আর যারা কিনা অর্থনীতি নিয়ে কথা বলে, তারা কোনোদিন বলেছে যে এসসি এসটি ওবিসি তুলে দিয়ে একটা ইসিডাব্লিউ করো, ইকোনমিক্যাল বা ব্যাকওয়ার্ড একটা ক্লাস বানাও? কেউ কোনোদিন বলেনি। সুতরাং এইসবের দোকানদারি বন্ধ হচ্ছে। উল্টো দিকে এই প্রবল, দেখুন আমি একটা কথা বলবো, শুধুমাত্র লোকের ওপরে বা সংবিধানকে পদদলিত করে এই ভোট পাওয়া যায় না। এই যে 350-র ওপর এই মুহূর্তে ট্রেন্ড আপনাদের কাছে, আমরা তো 400 পার করছি, কিন্তু আপনাদের সব থেকে আমাদের বিরোধী যারা, মানে সকল সাধারণত প্রেস বিরোধী বলা যায় না, কিন্তু আমাদের বিরোধী মনস্ক মানুষরাও, তারাও খুব চেপে চুপে বলছে 350-র ওপর এনডিএ পাচ্ছে। এটা কি আপনাদের মনে হচ্ছে? মানে এখনো পর্যন্ত 297 এনডিএ সংবিধান পদদলিত করে, পদলেহন করে বা যাই করে হোক না কেন, সেটা কি সম্ভব? মানুষ গ্রহণ করছে, যারা সংবিধান মাথায় নিয়ে ঘুরছে তারা কেন পাচ্ছে না? ইভিএম এর দোষ দেওয়া যাবে, সব জায়গায় কি মানুষের ওপরে চাপিয়ে দেওয়া, এটা করা যাবে? অয়ন, একটু বেলা হোক, এটা পোস্টাল ব্যালটের কাউন্টিং চলছে, এটা একদম প্রাথমিক ট্রেন্ড। এইটার উপরে ভিত্তি করে দেবজিৎরা এখনই যদি কেক কাটা শুরু করে, তাহলে আমি বলবো এটা একটা মূর্খামি। আর ওই বেলা বেড়ে গেলে ছায়া বেড়ে যাবে। আর ইসিডাব্লিউর কথা বলছিল না, নিশ্চয়ই ইসিডাব্লিউ হওয়া উচিত। কংগ্রেস তার বিভিন্ন প্লেনারি সেশনে এবং তার দলিলে ইসিডাব্লিউ সম্বন্ধে আলোচনা করেছে, সময় আসুক সেটা নিশ্চয়ই হবে। ইসিডাব্লিউ বা সেই নীতি ভারতীয় জনতা পার্টি যারা কর্পোরেটদের দল, তাদের পৈতৃক সম্পত্তি হতে পারে না। যেতে হলে এখনই যান, পরে গেলে মায়া বেড়ে যাবে। বিশ্লেষণের জায়গা এসসি এসটি নিয়ে দেবজিৎটা যে কথা বললেন, এটা বরাবর বিজেপির সঙ্গে আরএসএস এর চিন্তা ভাবনার সঙ্গে আমাদের বিরোধিতা রয়েছে। তারা জাতপাত গণনা করতে চায় না, তারা জাতি গণনায় বিরোধিতা করে, তারা জাতি গণনাকে ভোট পায়, ভয় পায়। তার কারণ হচ্ছে জাতি গণনার যদি হয় তাহলে তার ভোট ব্যাংক ধ্বংস হয়ে যাবে। কারণ গোটা দেশ জুড়ে যারা দলিত, যারা আদিবাসী, তাদেরকে বরাবর আরএসএস বা বিজেপি তাদের যে রাজনৈতিক দর্শন সেখান থেকে দূরে সরিয়ে রাখে। তার জন্য রাষ্ট্রপতিকে গুরুত্বহীন করে প্রধানমন্ত্রী পদটাকে সামনে আনা হয়। আমি শেষ যে কথাটা বলতে, আজকে নির্বাচনী ফলাফল, পোস্টাল ব্যালটের প্রাথমিক গণনা, গোটা দেশ জুড়ে মানুষ যেরাই দিক না কেন, ভারতবর্ষের নির্বাচন প্রভাবিত হয়েছে প্রধানমন্ত্রীর দ্বারা। যেভাবে কন্যাকুমারীতে ধ্যান
মধ্য দিয়ে রাম মন্দিরকে ইস্যু বানিয়ে ভগবানকে নিয়ে আসা হয়েছে নির্বাচনী কন্যাকুমারীতে এজেন্ডা। ধ্যান তো 1 তারিখের আগে, তার আগে তো আরো 6 দফা ভোট হয়ে গেছে। হ্যাঁ, তার কারণ এক তারিখের ভোটটাই গুরুত্বপূর্ণ দাঁড়িয়েছিল। তার কারণ 1 তারিখের ভোটেই লাস্ট, আপনি যদি দেখেন 3টে ট্র্যাডিশন, Okay. গত 3টে লোকসভাতে 14, 19, হ্যাঁ, 24 হ্যাঁ। 3টে লোকসভার লাস্ট দফার আগেই ধ্যান। প্রধানমন্ত্রী এইরকম একটা কিছু ভূমিকা হ্যাঁ, পালন করেছে। হ্যাঁ। তার মানে বোঝা যাচ্ছে ধর্ম, জাতপাত এগুলোর ওপর দাঁড়িয়ে বিজেপি ভোটে লড়তে। ধর্ম, জাতপাত এইগুলোর ওপরে দাঁড়িয়েই যদি একটা 300 ছোট- পার, আপনি যেটা দাবি ছোট করছেন information, 400 পার, এক second। তাহলে তো সেই পুরুলিয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ওকে আমরা দেখাবো। আমরা তাড়াহুড়ো করি না, তাড়াহুড়ো করবেন না, একটু ধীরে সুস্থে রেজাল্ট দেখানোই বেটার এবং সঠিক নির্ভুল রেজাল্ট। দেবজিৎ, একটুখানি বলি। নিশ্চয়ই। যে এই একটা কথা সবসময় এই সৈকতরা বলে, বা সৈকতদের যারা সহযোগী দল, যারা বাম আর কি, বিভিন্ন শেডের বাম, হ্যাঁ, তারা যেটা বলে থাকেন যে মানে এই পিছড়ে বর্গ, তথাকথিত পিছড়ে বর্গ মানুষদের নিয়ে তারা খুব চিন্তায় থাকেন, তারা খুব ভাবেন, তারা খুব কথা বলেন ইত্যাদি। এনাদের 1925 সাল থেকে মোটামুটি এনারা চালিয়ে যাচ্ছেন। আপনারা বলুন তো কটা পলিট ব্যুরোতে এদের, কি সিপিআই, কি সিপিএম, কি অন্য, যে সেখানে একজন দলিত প্রতিনিধিকে আপনারা দেখেছেন, একজন মানে আদিবাসী প্রতিনিধিকে দেখেছেন? 1 মিনিট, আমি আরে বাবা রামচন্দ্র, আমি আবারও বলছি, রাম 25 থেকে শুরু করে ভাই সৈকত, আপনার বেলা আমি বলিনি, আমি বলছি 1925 থেকে একজনের 2024 প্রতিনিধিত্বই কি হয়ে যায় সব 100 শেষ? বছর ধরে একজনের প্রতিনিধিত্ব দিয়েই কি সব না, শেষ না, হয়ে যায়? একজনের প্রতিনিধি, দৃষ্টিভঙ্গি তো যে রাষ্ট্রপতি ভাই, করে বলতে দিচ্ছে, দাও তার ভাই। আদিবাসীদের সব দিয়ে না দিচ্ছে। না Okay. আমাদের বলতে দিন। প্রথম কথা হচ্ছে যে আদিবাসীদের সব দেওয়া হচ্ছে কি সব দেওয়া হচ্ছে না। প্রথম কথা, আদিবাসীদের শব্দ দেওয়া হয়েছে, যেটা এনারা দেননি। এনারা যেটা দেননি আজকে গ্রামস্টনও আজকে দিয়েছে BJP আজকে সব মিস্টার জায়গাতে, গ্রামস্টনটাও BJP আজকে দেওয়া। সব জায়গাতে দাঁড়িয়ে দ্বিতীয়ত যে সত্যিই তো যেসব আমরা একটা ছবি দেখেছিলাম, মোহাম্মদ সেলিম ইয়ে করছেন, মুর্শিদাবাদে এগিয়ে আছে। বলতে দিন, সেটা সংকীর্তন বলুন। করছেন ভাই, কথা তাড়াহুড়ো বলতে নয়। দিন। তাড়াহুড়ো নয়। এটা স্লেজিং করলে মুশকিল, এটা তো ঠিক নয়। ব্যাপার হচ্ছে আমরা একটা ছবি পেয়েছিলাম, মোহাম্মদ সেলিম কীর্তন করছেন কোন এক ধর্মীয় জায়গাতে, নিশ্চয়ই করতেই পারে ধর্মনিরপেক্ষতার প্রতীক হিসেবে, কিন্তু কথা হচ্ছে ওই সব ছবিগুলো না স্যাটেলাইট পিকচার। আর নরেন্দ্র মোদীর বসে থাকা ধ্যান করতে যাওয়াটা, সেটা হচ্ছে ক্যামেরা নিয়ে। এক মিনিট ক্যামেরা নিয়ে আরে নরেন্দ্র মোদী বাবা, ধ্যান করতে যায়। আমাদের প্রিয়াঙ্কা বড্ডা গান্ধী, তিনি ধ্যান করছেন, সেই ছবিটা ইয়েতে আছে। সবাই একসঙ্গে নয়। আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে সত্যি তো ক্যামেরা নিয়ে এই যে রাস্তা আটকে নামাজ পড়া, সেটাও তো ক্যামেরা। নিয়ে আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো। আমরা যাই জঙ্গল সাফারিতে, নিজেরা ফটো তুলি, আমাদের এত কটাক্ষ আপনারাও করছেন, কংগ্রেসও করছে, কিন্তু তারপরে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে সেই মোদী সরকারই ক্ষমতায় আসবে। আমার একটা জিনিস একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আজকে ফলাফল বিশ্লেষণের দিন, জনগণের রায় মেনে নেওয়ার দিন। আজকে আমার যেটা মনে হয়, এটা আমাদের একটু হাইলাইট করা উচিত যে এখনো পর্যন্ত যে প্রবণতাটা আপনারা দেখাচ্ছেন, সেটা পোস্টাল ব্যালটের প্রবণতা। এখনো পর্যন্ত ইভিএম এর বলছি তো। 1 রাউন্ডের কাউন্টিংও আসেনি। হ্যাঁ। আমার মনে হয় আমরা সকলে ধৈর্য ধরে অন্তত 3-4 ঘন্টা অপেক্ষা করি। হ্যাঁ, আপনারা নিশ্চিন্তে থাকুন, বাম আজকে শূন্য হবেন, এটা 100% গ্যারান্টেড। 100% সেই জন্যই বলছি, পোস্টাল ব্যালট বলেই বলছি, কৌশিক বিশ্বাস বা যারা বলছেন অমুক জায়গায় এগিয়ে অমুক জায়গায় এগিয়ে, তারা একটু ধৈর্য ধরুন। কংগ্রেসের একজন কর্মী যতদিন বেঁচে থাকবেন, তারা বামকে শূন্যই দেখতে চাইবেন এবং বামকে শূন্য করার জন্য লড়বেন। বামকে শূন্য তৃণমূল চায় না, বিজেপিও চায়। নিশ্চিত থাকবেন। বিজেপির ইচ্ছাই তৃণমূল চায়। দাদার ইচ্ছাই দিদির ইচ্ছা। আপনারা আজকে এই যে শূন্য আদিবাসী হচ্ছেন। নিয়ে কথা হচ্ছিল, কিন্তু কথাটা বিশ্বজিৎ, হচ্ছে- আগামী দিনে মোদী সরকার, রাজনীতি বিশ্লেষকরা বলছেন ক্ষমতায় আসবে, আদিবাসীদের নিয়ে বিরোধীরা বারবার কটাক্ষ করে নরেন্দ্র মোদীকে যে আদিবাসীদের জন্য কিছুই করছে না, শুধুমাত্র একজন প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি হোক বা যাই হোক, সেইখান থেকে কি আশা করছো আগামী সময়? দেখো যে এবারে যে ইস্তেহার প্রকাশ করেছে, সেখানে কিন্তু আদিবাসীদের উন্নয়নের কথা আছে। এবং বিহারের নির্বাচন, যদি আজকে বিহারের যে আসন বেরোবে দেখবে, এখানে কিন্তু জাতপাতটা একটা ইস্যু। কারণ বিহারের নির্বাচনে এই আদিবাসী বা পিছিয়ে পড়া দলিত যারা, তারা ডিসিসিভ ফ্যাক্টর। আমাদের এখানে ষষ্ঠ এবং সপ্তম দফার যে নির্বাচন হলো, সেখানে এই বিষয়টা ইস্যু হয়েছে। যদিও পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে এটা একটা নেগেটিভ গেছে, যে হাইকোর্ট বলে দিয়েছে ওবিসি সার্টিফিকেটের মান্যতা নিয়ে। সুতরাং এই জায়গা থেকে মনে রাখতে হবে যে আদিবাসীদের ভোটটাকে যদি ব্যালট বক্সে কনভার্ট করতে পারে,
এখানে তৃণমূল এবং সারা ভারতবর্ষে এখানে একটু দুর্বলতা রয়েছে ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টি যদি তাদের উন্নয়নের কাজ না করতে পারে তাহলে কিন্তু এর পরে বড় প্রশ্নের মুখে পড়তে হবে, কারণ আদিবাসীদের মূল জায়গাটা হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক উন্নয়ন, যেখানে শিক্ষা এবং স্বাস্থ্য ছাড়া যে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। সুতরাং আদিবাসীদের শিক্ষা Okay. এবং স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে। তাদেরকে বিচ্ছিন্ন করে রেখে সার্বিক উন্নয়ন কিন্তু দেবজিৎদা হবে না। একদম আমি একমত, কিন্তু আমি এটাও বলি আমাদের সমবিচারধারার সংস্থা আদিবাসীদের নিয়ে যারা কাজ করেছেন, যারা বনবাসীদের নিয়ে কাজ করেছে, বনবাসী কল্যাণ আশ্রম, তারা নিরন্তর কাজ করেছে। এই যে ভোট, এই যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং আদিবাসী বহুল যেসব রাজ্যগুলো সেখানে একের পর এক নির্বাচনে অভূতপূর্ব জয়, সেটা নিশ্চয়ই আদিবাসীদের আরও প্রান্তিক দিকে ঠেলে দিয়ে হয়নি। নিশ্চয়ই আদিবাসীদের উন্নয়ন হয়েছে এবং সেই উন্নয়ন আমরা দেখাতে পেরেছি, শুধু নয় আদিবাসীরা সেটা বুঝতে পেরেছেন, সেই জন্যই আমাদের সঙ্গে আছেন, এতে কোনো সন্দেহ নেই। না সুমন দা, একটা এস্টাবলিশড একটা মানে প্রতিষ্ঠিত সরকার যেটা 10 বছর ধরে রয়েছে তাকে সরিয়ে দিয়ে কেন একটা বলছেন না রাজনৈতিক বিশ্লেষকরা একাংশ ঘাঁটা একটা যদি জোট, সেই ঘাঁটা জোটের ওপরে কেন ভরসা করবেন সাধারণ মানুষ? আমি জোট ঘাঁটা কি ঘাঁটা না এই ধরনের ন্যারেটিভ সমর্থন করি না। আর ভারতবর্ষের মানুষ ইউপিএ 1 সরকার দেখেছিল, ভারতবর্ষের মানুষ ইউপিএ 2 সরকার দেখেছিল, অত্যন্ত স্টেবিলিটির সঙ্গে দুটো সরকার চলেছিল এবং এই ইউপিএ সরকার সেখানেও হয়েছিল, বামেরা বেরিয়ে এসেছিল। যেসব হ্যাঁ আরে একটা বড় পরিবারে মতান্তর হতেই পারে, তার জন্য সরকার পড়ে যায়নি। এই যে বিজেপির লোকেরা বলতে ভালোবাসে যে জোট সরকার মানেই সেই সরকার ভেঙে পড়বে, মানুষের কোনো উন্নয়ন হবে না। আরে খাদ্যের অধিকার, শিক্ষার অধিকার, বেঁচে থাকার অধিকার সবই তো ইউপিএ সরকারের দেওয়া, সব ইউপিএ সরকারের দেওয়া। প্রগতিশীল আইনগুলো ভারতবর্ষে স্বাধীনতার বাম কংগ্রেস 3টে সিটে এগিয়ে, একটু লিডিং এ যদি দেখান সমস্ত জায়গায় হচ্ছে, এটা একটু যদি দেখেন, কারণ তৃণমূল বিজেপি শুধু লিডিং প্রায় পোস্টাল ব্যালটটা এমনটা নয়, কংগ্রেস 2টো সিটে, সিপিএম 1টা সিটে এগিয়ে রয়েছে লিডিং এ পোস্টাল ব্যালট। সেটা সংবাদ মাধ্যম বাইনারি করতে ভালোবাসে, দেখাবে কেন? না দেখানোর তো দেখানোর কি আছে? পোস্টাল ব্যালটে দেখানো যদি এগিয়ে থাকে অবশ্যই আমরা দেখাবো। খানিকক্ষণ দেখিয়ে নিন না, একটুখানির জন্য তো ধরুন আপনারা এখন একটু বামকে দেখিয়ে নিন, এখন একটু দেখিয়ে নিন। এগিয়ে থাকাতে সন্তুষ্ট নয়। এক ঘন্টা দুয়েক একটু বামকে দেখিয়ে নিন, বামকে একটু দেখিয়ে নিন। বিষয়টা সুমনদা যেটা বললেন, যে আমি যেটা বলছিলাম যে এই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ঘেঁটে থাকা একটা জোট, সেই ঘেঁটে থাকা জোট কাদের ওপরে নির্ভর করে মানুষ ভোট দেবেন, ভোট দিয়েছেন আদপেই? প্রথমত হচ্ছে দেখুন, আমি আবারও আপনাকে বলছি, মানুষ তার মতন করে মতদান করেছে। তৃণমূল বিজেপির বাইনারি তৈরির প্রবল চেষ্টা হয়েছে এবং গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসকে যা যা সুবিধা দেওয়া যায় সাদা ভূমিকা নির্বাচন কমিশন এবং ভারতীয় জনতা পার্টি করেছে। তৃণমূল কংগ্রেসকে একদম। ডায়মন্ড হারবারের প্রার্থীর নাম কি? একটা বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন দেখি কেন মোদি যায়নি ডায়মন্ড হারবারে। যে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সর্বভারতীয় থেকে রাজ্যের নেতারা শুরুতেই কয়লা ভাইপো নামে অভিযোগ করে, চোর ভাইপো নামে অভিযোগ করে, কেন আমি ক্যান্ডিডেট? আমি বিজেপির বিরুদ্ধে বলছি, আপনার গায়ে লাগবে আমি জানি, আপনি বিজেপিটা করবেন। আজকে তৃণমূল হেরে গেলে কালকে বিজেপি করবেন, বিজেপির প্রতিনিধি দিতে হবে। আমাকে এখানে 10 সেকেন্ড দেখালে গোটা দেশে আপনাকে 1 সেকেন্ডও দেখাবে না। যাই হোক, তার মানে মানুষ ডাক্তারবাবু অভিনেতা অভিনেত্রীদের দেখি ভালো। দেখ আমি শেষ করে আজকে আপনারা স্টেডিয়ামেরও বাইরে আপনারা খেলাও দেখছেন না, আপনি খুশি তো? একদম বেশ, বেশ, ওটাই আমাদের রাজনৈতিক লক্ষ্য ছিল, ছাত্র থেকে ওটাই রাজনৈতিক লক্ষ্য ছিল। একদম আপনারা স্টেডিয়ামের বাইরে। আপনার গলার থেকে আমার গলার ভয়েস অনেক বেশি, আমি তর্ক না, করতে আপনি- করতেই না, না, পারি। ওকে, গলার ভয়েস নেই, অসুবিধা নেই। আপনি বলতেই পারবেন। আমি যেটা বলছি দেখুন, ডায়মন্ড হারবারে বিজেপির ক্যান্ডিডেট এত লাস্টে কেন ঘোষণা করা হলো? কেন প্রচারে মোদি গেলেন না? কেন বিজেপির প্রথম সারির নেতারা যাচ্ছে না? আজকে আমরা ফলাফল বিশ্লেষণ করব। আপনি একটা ফলাফল নিয়ে বিশ্লেষণ করবেন, ডায়মন্ড হারবারে 19-এ বিজেপি যে বুথে যত ভোট পেয়েছিল সেই ভোট আজকে কোথায়? 2019-এ ভবানীপুর বিধানসভায় বিজেপি যে ভোটে লিড নিয়েছিল, এবারে ফলাফলে সেটা কোন জায়গায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওপরে বিজেপি লিড, বামেদের ন্যারেটিভ তৈরি, তৃণমূলকে সাহায্য করেছে নির্বাচন কমিশন। চতুর্দিকে ছড়িয়ে পড়বে, দাঁড়াও, তো চিন্তা please, করবে না, দেবজিৎ একটু বলতে বলেন। দিন। দ্বিতীয়ত এইসব বলে কোনো লাভ হচ্ছে না। তৃতীয়ত এই দেখুন না যে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী কিংবা সোনিয়া গান্ধী বা যারা স্টার ক্যাম্পেনার বিজেপিরও বা মানে ওনারা মুখ খুললে আমাদের নাকি সুবিধা হয় দুর্জনে বলে, কিন্তু যাই হোক
তবুও অধীরবাবুর জায়গায় কেন এলেন না? ওনারা সেটা কি করে ন্যারেট করবেন? এক নম্বর। এবারে ওনারা এবারে চাপিয়ে দেবেন, ওটা কংগ্রেসের ব্যাপার, কংগ্রেস আমরা জানি না না। না 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 উত্তর দিয়ে দিচ্ছি এই, দাঁড়া, উত্তর এক দিন মিনিট, না আসছি। না উত্তরটা অধীর দেবো। বাবুর নাম উঠলে শেষ আবার হলে পরে, উত্তর দিতে হবে। শেষ হলে এই পরে। শেষে আমি অন্য অনেক সম্মান দিই, topic এ ঢুকে যাবে। আমি সম্মান দিই, আমি কোনো খারাপ সেন্সে বলছি না। আমার তো ভালোই লাগতো একজন বাঙালি এরকম বিরোধী মুখ ইয়েতে লোকসভায়, তার হয়ে একবার একটু এটা প্রচারে এলেন না, এটা আমার খারাপ লাগছে। Okay. আবার আমায় কিন্তু আমার এবার উত্তর খারাপ দিতে হবে। লাগছে, আমার খারাপ বহরমপুর আমার খারাপ লাগছে। সুমনের পর আমি বলবো বহরমপুর লোকসভা কেন্দ্রে ব্যথাটা বুঝুন। অধীর বাবু এবার ষষ্ঠবার সাংসদ নির্বাচিত হতে চলেছে। কোথায় কংগ্রেসের সংবিধানে লেখা আছে 6বার যে দাঁড়াবে নির্বাচিত হতে যাবে তার জন্য প্রচারে আসা যাবে না? হয়ে গেছে এই পচা কথাগুলো হয়ে গেছে তো এই বলে দিন। টাটকা কথা। একবারও দেখাতে পারবেন না অধীর রঞ্জন চৌধুরীর কেন্দ্রে সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী এসেছে। বা অল ইন্ডিয়া লিডাররা এসে এসেছে। বড় জনসভা করেছে। ওনার স্টাইল হচ্ছে প্রচারের ছোট ছোট গ্রুপ মিটিং করা, করতেই রোড শো পারতেন। করা। আমি- বড়- আমরা তো আরে expect সেটা করেছিলাম। সেটা তো অধীর বাবু ঠিক আমি করবে, এটা তুলে সেটা ধরবো। দেবজিৎ সরকার ঠিক বিশ্বজিৎ। করবে। আমরা এক্সপেক্ট করিনি আরে সেটা। আসছি, আসছি, দেবজিৎ please. সরকার Okay, করতে okay, পারবে। okay. একদম শেষে বিশ্বজিতের কাছে আসবো তার আগে। প্লিজ 20 সেকেন্ড, 20 সেকেন্ড। সিপিএম এর প্রবক্তা একটা হাস্যকর কথা বললেন একটু আগে, যে ডায়মন্ড হারবারের যে বুথে আগে বিজেপির লিড ছিল এবার দেখুন। আচ্ছা, এই ওনাদের রাজনীতির জ্ঞান? আগে যে বুথে যে কোনো রাজনৈতিক দলের যদি লিড থাকে, পরের বার কি সেখানে তারই লিড থাকতে হবে? তারই কি Okay, লিড থাকতে আমি হবে? বিশ্বজিতের কাছে আসবো। তারই lead থাকতে হবে? একদম শেষ হলো। এই নিয়ে আমরা ওনাদের আরো রাজনীতি result নিয়ে আসবো। করেছেন। উনি Okay. শূন্য হয়েছে। আমরা গুজরাটে দেখাচ্ছি। রাজনীতি Okay, okay. করেন। এই হচ্ছে গুজরাটে CPM এর এই হচ্ছে CPM এর এইরকম অবস্থা। দাবি ছিল বিজেপি তাৎপর্যপূর্ণভাবে পোস্টাল ব্যালট হোক বা ইভিএম এর কিছু এমন ব্যাপারে ব্যাপক চুরি হয়েছে, ব্যাপক দুর্নীতি হয়েছে। একটা লাল গোলাপ দিয়ে ওনাকে একটুখানি ওকে গোলাপ দিয়ে। গুজরাটে ballot 22-4 এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট হোক বা ইভিএম এ প্রাথমিক কিভাবে দেখছো? এটা হচ্ছে অ্যান্টি ইনকামবেন্সি যে ভোটটা রয়েছে গুজরাটে, পোস্টাল ব্যালটের একটা প্রবণতা থাকে যে সরকারে থাকে তার বিরুদ্ধে ভোট দেওয়ার, সেই পরিসংখ্যানটা চলছে। এটা যদি সত্যিই যদি এটা আগামী ইভিএম এর হয় তাহলে কিন্তু সারা ভারতের প্রেক্ষাপটে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। Okay. সেখানে এনডিএর আসন কমতে বাধ্য। আমরা আসবো হেডলাইন্স এর পরে আরো তথ্য, আরো টাটকা ছবি নিয়ে।